ফোন হচ্ছে একা একা Okay, no issues. ম্যাম ভুলে হচ্ছে I thought মেবি there is a question regarding the share. Okay. Okay, no issues. And another point is a share gives the right to its holder to participate in the general meeting, votes in the company matters, and it also attaches the right to inspect company's books of accounts. He writes, he can participate in the general meeting. He has the power to vote in the company's matters. And third one is he has the right to shareholder খুব important মনে রাখবেন. Another point of view is from the point of corporate finance. ইকুইটি কি পরিমাণ আছে এর উপর বেসড অন করে কোম্পানির কাছ থেকে শেয়ার হোল্ডাররা কিছু রাইট পাওয়ার জন্য অধিকারী হয়. নাম্বার 1 is share gives the right to its holder to get dividend when it declared by the company. If company declares dividend, every shareholder is entitled to, not every, but there is a categorically they're entitled to get dividend. Number 2, share gives the right to participate in distribution of assets at the time of winding up. কোম্পানি যখন ডিসভ্যালুয়েশনে চলে যায় তখন কোম্পানি অ্যাসেট ডিস্ট্রিবিউশনের সময় শেয়ার হোল্ডাররা তাদের প্রপোর্শনেটলি অ্যাসেট পাওয়ার জন্য এন্টাইটেলড হয়. খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, সেটা হচ্ছে শেয়ার ইজ এ মুভেবল প্রপার্টি অ্যান্ড অ্যাট এ টাইম ইটস এ ট্রান্সফারেবল প্রপার্টি. সেকশন 30 of the Companies Act describes it. It's very important for multiple choice question. Share is a movable property and at a time it's a transferable property. Keep it in your mind. Very important. Share moves করা আবার যায় একটু এবং বলেন share তো transfer করা মুভেবল যায়. প্রপার্টি আরেকটা কি ম্যাম বলেছিলেন? And transferable property. Transferable হস্তান্তরযোগ্য সম্পত্তি. Movable সম্পত্তি. টাইপস অফ শেয়ারটা আমি অ্যাট এ গ্ল্যান্স একটু বলে দিচ্ছি. একজন ক্লাসে বলেছিল রাইট ইস্যু শেয়ার, এটা হচ্ছে 71 বলেছে. দ্য কোম্পানি হ্যাজ আ রাইট টু ইস্যু শেয়ারস allowing different rights based on these various kinds of shares. Share also classified into different classes. যে একটা হচ্ছে রাইট, এগুলোকে বলে রাইট ইস্যু শেয়ার. তো শেয়ারের ক্যাটাগরি অনুযায়ী কোম্পানিজ একটা শেয়ারকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছে. এখন subject to the terms and conditions of MOA and without causing any prejudice to any existing class of shares, যেগুলো এক্সিস্ট করছে এগুলোতে কোনো রাইটে ডিপ্রাইভ না করে কোম্পানি চাইলেই স্পেশাল রেজুলেশন ইস্যু করে নিচের ক্যাটাগরি অনুযায়ী শেয়ারের টাইপ করতে পারে. সেটা শিডিউল 1 আর্টিকেল 3 তে বলা আছে কোম্পানিজ অ্যাক্টের. First one is preference share, number 2 is deferred share, number 3 is shares with restrictions on dividend, voting right of share, capital or any other matter. Another one is preference shares on the terms of it is liable to be redeemed or that it is liable at the option of the company. তার মানে শেয়ারকে যদি আমি ক্যাটাগরি করি, এগুলোকে আমি একটু আলাদা করে আবার এখানে বুঝাচ্ছি, একটু দেখেন. প্রেফারেন্স শেয়ার হচ্ছে যে প্রেফারেন্সিয়াল শেয়ার হোল্ডার্সদের শেয়ার সকল ক্ষেত্রে প্রায়র রাইট থাকে. কোন কোন ক্ষেত্রে প্রায়র রাইট থাকে একটু বলি. যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে প্রেফারেন্সিয়াল শেয়ারস হ্যাভ এ প্রায়র রাইট টু ক্লেম ডিভিডেন্ড এট এ ফিক্সড রেট অফ দ্য পার ভ্যালু শেয়ার. শেয়ারের পার ভ্যালু অনুযায়ী ডিভিডেন্ড পাওয়ার তাদের একটা প্রায়র রাইট থাকে. অর দ্য পেইড অফ শেয়ারস. আমরা শেয়ারের কতগুলো ক্যাটাগরি আমরা জানি, যেমন অথরাইজ ক্যাপিটাল থাকে একটা. সেটা হচ্ছে একটা কোম্পানি যখন কোম্পানি ল অনুযায়ী ইনকর্পোরেশন পায়, রেজিস্ট্রেশন করায়, তখন কোম্পানিকে অথরিটির কাছে একটা অথরাইজ ক্যাপিটাল দেখাতে হয়, এটাই রেজিস্টার্ড হয়ে আসে. তাহলে যেই ক্যাপিটালটা দেখিয়ে একটা কোম্পানি তার যাত্রা শুরু করে সেটাকে বলা হয় অথরাইজ ক্যাপিটাল. এই অথরাইজ ক্যাপিটালের থেকে কিছু ক্যাপিটাল সে সাবস্ক্রাইবদের কাছ থেকে শেয়ার ইস্যু করে সাবস্ক্রিপশন নেয়. এটা যত সাবস্ক্রাইবাররা যতটুকু পরিমাণ সাবস্ক্রিপশন দিয়ে শেয়ার কিনেছে ওটা হচ্ছে সাবস্ক্রাইবড ক্যাপিটাল. কারণ অথরাইজ ক্যাপিটালের সবকিছু ইস্যু করা হয় না, পাবলিকের জন্য কিছু রেখে দেওয়া হয়, রিজার্ভ করে রেখে দেওয়া হয়. তাহলে যতটুকু পরিমাণ ইস্যু করেছে সেখান থেকে সাবস্ক্রাইবরা যত শেয়ার কিনেছে সেই টাকাটাই, সেই সাবস্ক্রিপশনটাকে বলা হয় সাবস্ক্রাইবড ক্যাপিটাল, কারণ অত শেয়ার বিক্রি হয়েছে.
আর এর মধ্যে কিছু থেকে একদম পেইড আপ, সাবস্ক্রাইবাররা টাকা দিয়ে দিয়েছে ফুলি পেইড আপ, আর কিছু থেকে আনপেইড। তাহলে সাবস্ক্রাইব ক্যাপিটাল হচ্ছে যতটুকু পরিমাণ বিক্রি হয়েছে, আর বিক্রি হওয়ার মাঝখানে যতটুকু পরিমাণ পেইড আপ, সেটা হচ্ছে পে কমপ্লিট করেছে, সেটা হচ্ছে পেইড আপ, আর যা পেইড হয়নি সেটা হচ্ছে আনপেইড ক্যাপিটাল। বুঝা গিয়েছে? তো এই জন্য বলেছে প্রেফারেন্সিয়াল শেয়ার হোল্ডারদের প্রায় রাইট থাকে ডিভিডেন্ড ক্লেম করার ক্ষেত্রে। তারা পায় হচ্ছে একটা ফিক্সড রেটের শেয়ারের পার ভ্যালু অনুযায়ী, অথবা পেইড আপ শেয়াররা থাকলে সেটাতেও প্রায় রাইট থাকে। Such prior right may also be in chance of right to get paid at the time of winding up. Winding up এর সময়ও তারা prior right পেয়ে থাকে, যেহেতু তারা preference shares। আচ্ছা, whether preferential share is better than borrowing share, তাহলে এটাকে তুলনামূলক ডিসকাশন করে আমরা একটু বুঝি। প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে অলওয়েজ একটা ডিভিডেন্ড থাকে, সেটা অবশ্যই ফিক্সড রেটের থাকে। আর ডিবেঞ্চারের ক্ষেত্রে এখানে কোনো ডিভিডেন্ড থাকে না, এখানে ফিক্সড রেটের একটা ইন্টারেস্ট থাকে। আর প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে হচ্ছে কোনো সিকিউরিটির দরকার হয় না, যেন বলছি নো সিকিউরিটি ইজ রিকোয়ার্ড। বাট ডিবেঞ্চারের ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি নিডস টু বি প্রোভাইডেড, যে আপনি কারো কাছ থেকে টাকা ধার নেবেন, কোম্পানি কারো কাছ থেকে টাকা ধার নেবে, সে সিকিউরিটি হিসেবে কিছু চাইবে, তাহলে আপনি তাকে অ্যাসেট দেখিয়ে অ্যাসেটের উপর চার্জ ক্রিয়েট করে তার কাছ থেকে টাকা ধার নিচ্ছেন। তাহলে এই জন্য বলছে সিকিউরিটি তাকে দেখাতে হয়, যেন সিকিউরিটি নিডস টু বি প্রোভাইডেড বাই দ্য কোম্পানি। থার্ড ওয়ান ইজ ডিভিডেন্ড ইজ নট অ্যালাউয়েবল ডিডাকশন ফর ট্যাক্স লায়াবিলিটি। এই প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ডটা কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনে হিসাব করা হয় না, বাট ইন্টারেস্টের উপর ট্যাক্স দিতে হয়। এই জন্য বলেছে ইন্টারেস্ট ইজ অ্যালাউয়েবল এক্সপেন্স ফর ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন। প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে কিন্তু নো প্রফিট না হলে দেয়ার ইজ নো কোশ্চেন টু ডিভিডেন্ড, বাট প্রফিট হোক বা না হোক ডিবেঞ্চারের ক্ষেত্রে আপনাকে ইন্টারেস্ট একটা নির্দিষ্ট হারে দিয়ে দিতে হবে, যেই ডেট ইন্টারেস্ট দেওয়ার কথা আপনি প্রমিস করেছেন সার্টিফিকেটে, সেই ডেটে। আর প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল কখনোই ফেরত দিতে হয় না, বাট ডিবেঞ্চারের ক্ষেত্রে প্রিন্সিপাল মানি অবশ্যই ফেরত দিতে হবে। কখন? ম্যাচুরিটি হয়ে গেলে। ম্যাচুরিটি হয়ে যাওয়া মানে আপনি যদি 3 বছরের জন্য বা 5 বছরের জন্য টাকা নেন, ওই ডেট শেষ হওয়ার পরেই বলা হয় এটা ম্যাচিউর হয়ে গেছে, ওই সময়ের পরে পুরো টাকা ফেরত দিতে হয়। বাট ইন দ্য মিন টাইম আপনাকে একটা ইন্টারেস্ট দিতে হবে। এই যে ডিবেঞ্চার, হোয়াট ইজ ডিবেঞ্চার? ইন শর্ট ভার্সন, ডিবেঞ্চার ইজ এ সার্টিফিকেট অফ লোন হুইচ একনলেজেস দ্য ডেট অফ দ্য কোম্পানি। কোম্পানির বিভিন্ন সময়ে ব্যবসার প্রয়োজনে টাকার প্রয়োজন হতে পারে, কিন্তু এটা কখনোই পসিবল না সার্টিফিকেট ইস্যু করে, এটাকে বলা হয় লোনের সার্টিফিকেট। ইটস এ সার্টিফিকেট অফ লোন, যেটা কোম্পানি স্বীকার করে আমার কাছ থেকে অমুক ব্যক্তি এত টাকা পাবে। এটা হচ্ছে কোম্পানির একটা প্রাপ্তি স্বীকার, লোনের স্বীকারপত্র। ঠিক আছে, এটা আমি এখন একটু পরে বলছি এই ক্যাটাগরি পড়ানোর পর। এবার আসেন পার্টিসিপেটরি প্রেফারেন্স শেয়ার। পার্টিসিপেটরি প্রেফারেন্স শেয়ার হচ্ছে তারা পার্টিসিপেট করে টুয়াইস। তারা কেন টুয়াইস? তারা দুবার পার্টিসিপেট করে। একটা হচ্ছে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তখন ডিভিডেন্ড পাওয়ার সময় তারা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের সাথেও ভাগ বসায়। আবার যখন প্রপার্টি, যখন ডিসলিউশনের সময় সম্পত্তি যখন ভাগ হয়, যে কোম্পানির উইন্ডিং আপের সময়, তখনও তারা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের সাথে আবার ভাগ বসায়। এই জন্য তাদেরকে বলা হয় পার্টিসিপেটরি। দে পার্টিসিপেট টুয়াইস, এই কথাটা মনে রাখবেন। কখন তারা পার্টিসিপেট করে? নাম্বার 1 হচ্ছে পার্টিসিপেটরি প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স আর এন্টাইটেলড টু পার্টিসিপেট ইন ডিভিডেন্ড এন্ড ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন টুয়াইস। তো নাম্বার 1 হচ্ছে at first it obtains dividend at fixed rate with the preference shares, and after that it again participates in dividend distribution with the ordinary shareholders. তারা প্রথমে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের সাথে একবার পায়, আবার তারা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের সাথে আরেকবার ডিভিডেন্ড পায়। আবার দেখেন সিমিলারলি যখন আবার ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন হয় কোম্পানির উইন্ডিং আপের সময়, তখনও দুইবার, একবার প্রেফারেন্স শেয়ার হোল্ডারের সাথে একবার পাবে, আবার অর্ডিনারি শেয়ার হোল্ডারদের সাথে একবার তাদেরকে দিতে হবে। এই জন্য বলা হয় দে পার্টিসিপেট টুয়াইস। এবার হচ্ছে কিউমুলেটিভ এন্ড নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। কিউমুলেটিভ এন্ড নন কিউমুলেটিভ হচ্ছে, কিউমুলেটিভ শব্দের মিনিং হচ্ছে যে হুইচ ইজ ক্যারিড ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইয়ার। প্রিভিয়াস লোনটা ক্যারি ফরওয়ার্ড হয়। কেউ যখন কারো কাছ থেকে টাকা পায়, সেটা তার অধিকার কিন্তু টাকা পাওয়ার অধিকার হারিয়ে যায় না, এটা কন্টিনিউ হতে থাকে, এটাকে বলে কিউমুলেটিভ। এখানেও সেম। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার বলতে বোঝাচ্ছে when the preference shareholders are entitled to get dividend at fixed rate and the company has not made any profit for distribution as dividend for any particular year, নির্দিষ্ট সময়ে
ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনে ডিভিডেন্ড দেওয়ার মতো তার কোনো প্রফিট হয়নি, and that fixed rate of dividend is deemed as debt upon the company, এটা ঋণ হিসেবে রেখে দেয় কোম্পানির উপর। এবং পরবর্তী বছর যদি প্রফিট হয় তাহলে কোম্পানিকে পূর্বের বছরের এই বকেয়া ডিভিডেন্ড আগে দিয়ে দিতে হয়, এবং which is called carried forward for subsequent year when the profit is available for distribution, মানে এই বছর ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে কিন্তু প্রফিট ছিল না বলে ডিভিডেন্ড দেওয়া যায়নি, তো যারা ডিভিডেন্ড পাওয়ার জন্য এন্টাইটেল তাদের কাছে কোম্পানি ঋণী, এটা ডেট হিসেবে কোম্পানির থাকবে। পরবর্তী বছর প্রফিট হলে আগে পূর্বের বছরে যারা ডিভিডেন্ড পাওনা আছে তাদেরকে দিয়ে দিতে হয়। এই জন্যই বলেছে এই দিস ডেট ইজ ক্যারিড ফরওয়ার্ড ফর সাবসিকুয়েন্ট ইয়ার when the profit is available for distribution, the company must pay the previous loan which is as dividend. And non-cumulative preference shareholders is usually preference share is non-cumulative unless otherwise is expressly mentioned. বলছে যদি কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হোল্ডার হিসেবে নাম না দেওয়া হয় তাহলে প্রত্যেকেই নন কিউমুলেটিভ। আলাদা করে যদি কোম্পানি এই কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হিসেবে শেয়ার বিক্রি করে তাহলে তারাই শুধুমাত্র ওই নামে থাকবে, বাকিরা সবাই নন কিউমুলেটিভ, এটা বুঝিয়েছে। And next one is ordinary shares. Unless otherwise expressly mentioned, ম্যাম any share আমাদের is said কি to be 50টা স্লাইডই থাকবে কোম্পানি অ্যাক্ট? না, এটা তো আমি লামিয়া আমি তো গত ক্লাসেও বলেছি 50টা স্লাইড কখনোই থাকবে না, আমি যা ক্লাসে পড়াই এর বাইরে কিছুই থাকবে না, এটা আমি লাস্টে ক্লিয়ার করেছিলাম। আমি যা যা বলেছি শুধু সেগুলোই থাকবে, ঠিক আছে? আমি আজকে কিছু ডিসক্রাইব করছি, এগুলো সহ থাকবে। আগে কি পড়াচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনেন, পরীক্ষায় কি থাকবে এটা কখনোই আপনাদেরকে টেনশন করতে হয়নি, কারণ এটা আমি সবসময় ইজি করে দিই, আগে বুঝে নেন। Okay. Ordinary shareholders are entitled to get dividend if declared and to participate at capital distribution at the time of winding up if any asset is available for discharging all the liability. এটা বোঝাচ্ছে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা তারাই যারা কোনো ক্লাসের মধ্যে পড়ছে না, তার মানে কাউকে যদি স্পেশালি ক্যাটেগরাইজ করে দেয়, ক্লাসের নাম দিয়ে দেয়, তাহলে সেগুলো ছাড়া বাকিরা সবাই অর্ডিনারি। তাহলে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে পাবে এবং কোম্পানি যখন উইন্ডিং আপে চলে যায় তখনও ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনে পাবে, তবে শর্ত হচ্ছে যদি অপরদের লায়াবিলিটি দেওয়ার পরে কোনো অ্যাসেট থেকে যায় তখন পাবে। নর্মালি অর্ডিনারি শেয়ার হোল্ডাররা সবার শেষে পায়। Claim of ordinary shareholders are made only after satisfying the claim of any other class of shares having prior rights to them. অন্যদের ক্লেম স্যাটিসফাই করার পরে সাধারণত অর্ডিনারি শেয়ার হোল্ডারদের ক্লেমগুলো স্যাটিসফাই করা হয়। লাস্ট ওয়ান ইজ ডেফার্ড শেয়ার। ডেফার্ড শেয়ার হচ্ছে ইজ মিনস ফাউন্ডার শেয়ার। কোম্পানি ফরমেশনের জন্য যারা থাকে তাদেরকে বলা হয় ফাউন্ডার। তাহলে ফাউন্ডারদের যে সকল শেয়ারগুলো থাকে তারা হচ্ছে ডেফার্ড শেয়ার। এদেরকে ডেফার্ড বলা হয় কারণ এরা সকলের পরে পায়, এদেরটা হচ্ছে বিলম্বিত শেয়ার। সকলের ক্লেম স্যাটিসফাই করার পরেই ফাউন্ডারদেরকে দেওয়া হয়। ইট ইজ কল্ড ডেফার্ড শেয়ার বিকজ দেয়ার রাইট টু টেক ডিভিডেন্ড ইজ ডেফার্ড আফটার দ্য অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ার হোল্ডারকে দেওয়ার পরেই তারা পায়, এই জন্য সবার শেষে যেহেতু পায়, বিলম্বে পায়, এই জন্য এদেরকে বলা হয় ডেফার্ড শেয়ার। The exact meaning of deferred is বিলম্বিত share. Sometimes their participation to capital distribution at the time of winding up is also deferred. অনেক সময় ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনের সময় তাদের ক্লেমটা বিলম্বিত হয়। এন্ড এবার আসেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটা এখান থেকে এমসিকিউ পেতে পারেন এই স্লাইড। যদি কোনো কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড না পেয়ে থাকে, বকেয়া থাকে, তাহলে তাদেরকে আগে দিয়ে দিতে হবে যদি থাকে। নাম্বার 2, এরপরে পাবে প্রেফারেন্স শেয়ারস এন্ড পার্টিসিপেটরি প্রেফারেন্স শেয়ার। নাম্বার 3, অর্ডিনারি শেয়ারস এন্ড পার্টিসিপেটরি প্রেফারেন্স শেয়ার। এন্ড ফোর্থলি ডেফার্ড শেয়ার, তারা সবার শেষে পায়। ইন টার্মস অফ ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু প্রথমেই পাবে প্রেফারেন্স শেয়ারস এন্ড পার্টিসিপেটরি প্রেফারেন্স শেয়ারস, কারণ হচ্ছে ডিভিডেন্ড ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনের সময় আর ডিভিডেন্ড ডিক্লেয়ারের সময় কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা থাকে না, কারণ তারা শুধুমাত্র ডিভিডেন্ডের ক্ষেত্রে এটা ক্লেম করতে পারে, অন্য কিছুর ক্ষেত্রে নয়। তো এই জন্য 2, 3, 4 এখানে 1, 2, 3 হয়ে যাবে। তাহলে সেকেন্ড ওয়ান হচ্ছে অর্ডিনারি শেয়ারস এন্ড পার্টিসিপেটরি প্রেফারেন্স শেয়ার, এন্ড থার্ড ওয়ান হচ্ছে ডেফার্ড শেয়ার। এই ক্রনোলজিটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। খুবই সহজ, 1 and 2 এর মধ্যে ডিফারেন্স শুধুমাত্র কিউমুলেটিভের ক্ষেত্রে, আর বাকিটা হুবহু সেম।
এবার আসেন ডিবেঞ্চারটা একটু শর্টলি বুঝিয়ে দিই, তারপর শেয়ার এন্ড ডিবেঞ্চারের পার্থক্য করে প্রশ্নে আমি প্রশ্ন ডিসকাশন করব। কোম্পানিজ অ্যাক্টে আমি একটু আগে বলেছি কোম্পানিজকে ফ্রিকুয়েন্টলি অনেক সময় it may be large sum of money, but the loan requirement of a company may not therefore be met by a single lender. It's very true fact. So the loan may have to be split into several units, like the share capital is split into several units of share. One very convenient method of doing so is to borrow by issuing debentures. এই যে loan সহজ কনভেনিয়েন্ট মেথড ইদার ক্রিয়েটস এ ডেট এন্ড অ্যাকনলেজেস ইট। এটা হচ্ছে একটা ডেট ক্রিয়েট করে এবং অ্যাকনলেজ করছে যে কোম্পানি কারো কাছে ঋণী। এন্ড এনি ডকুমেন্ট হুইচ ফুলফিলস ইদার অফ দিস কন্ডিশন ইজ ডিবেঞ্চার। এই পরে থার্ড প্যারাতে চলে আসেন। ডিবেঞ্চার ইজ এ ডকুমেন্ট গিভেন as evidence of a debt to the holder, usually arising out of a loan and most commonly secured by its charge. ডিবেঞ্চার হচ্ছে একটা ডকুমেন্ট যেটা কোম্পানি ইস্যু করে, এটা হচ্ছে একটা সাক্ষ্য যে কোম্পানি কারো কাছ থেকে টাকা লোন নিয়েছে এবং ডেফিনেটলি যখন টাকা লোন নেয় কিছু প্রপার্টির এগেইনস্টে প্রপার্টির উপর চার্জ ক্রিয়েট করে লোনটা নেয়। এমনি এমনি কেউ কোম্পানিকে টাকা ধার দিবে না, কোম্পানিকে বলতে হয় কোম্পানি হয় কোনো তার প্রফিটের উপর চার্জ ক্রিয়েট করেছে, কোম্পানি যদি টাকা তাহলে প্রফিটের উপর থেকে আগে এই লোনের টাকা দিয়ে দিতে হবে। কোম্পানি অ্যাসেটকে দেখায় কখনো যদি কোম্পানি টাকা দিতে না পারে এই অ্যাসেটটা না থাকলে ওই লিকুইডেশনকে হাত দিতে হয়, মানে এটাকে বলে আন্ডারটেকিং। কোম্পানি যে ব্যবসা সেটার উপর চার্জ ক্রিয়েট করেও লোন নেওয়া যায়। এবার আসেন ফিচারগুলো একটু বলবো, তারপর পার্থক্য। ফিচারগুলো ফার্স্ট থেকে বলছি, খুব ইম্পর্টেন্ট, দেখে নেন। যদি আমি একটা প্রশ্ন দেই এখান থেকে পার্থক্য, তাহলে প্রশ্ন থাকবে, আর যদি প্রশ্ন না দেই আপনাদেরকে আমি ডেফিনেটলি শেয়ার এবং ডিবেঞ্চার থেকে এমসিকিউ দিব। আমি বলে রাখলাম হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অর ইজ নট ফলস রিগার্ডিং শেয়ার অর ডিবেঞ্চার, যে কোনো একটা প্রশ্ন পাবেন এমসিকিউতে। সো মনোযোগ দিয়ে এই স্লাইডটা শুনেন। ফিচার্স অফ ডিবেঞ্চার। ফার্স্টলি, a debenture is usually a form of a certificate issued under the seal of the company. সাধারণত একটা ডিবেঞ্চার হচ্ছে কোম্পানির সিল দিয়ে একটা সার্টিফিকেট ইস্যু করা হয়। এটাতে কি থাকে? The certificate is generally acknowledgement of indebtedness of which company is indebted. ওই সার্টিফিকেটে কোম্পানি যে কারো কাছে ইনডেটেড এটা স্বীকার করা হয়। থার্ডলি, ইট মাস্ট হ্যাভ এ প্রমিস টু রিটার্ন। এখানে একটা প্রমিস থাকবে, কোম্পানি প্রমিস করবে এই টাকাটা ফেরত দিব আমি। আর ডিবেঞ্চার ইউজুয়ালি প্রোভাইডস ফর দ্য পেমেন্ট অফ এ স্পেসিফাইড প্রিন্সিপাল সাম এট এ স্পেসিফাইড ডেট। এই টাকাটাকে নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হবে, এই কথাটা এখানে বলা থাকে এবং এতটুকু ইম্পর্টেন্ট, এর পড়ার দরকার নাই। ফোর্থলি হচ্ছে a debenture is as a rule one of a series and a certificate containing a consecutive distinctive number. এখানে একটার পর একটা আপনারা 1 2 3 4 নাম্বার দিয়ে এখানে একটার পর একটা শর্তগুলো লেখা থাকে। Lastly, a debenture generally creates a charge on the undertaking of the company. Undertaking means business of the company or on some class of its asset, অথবা কোম্পানির অ্যাসেটের উপর চার্জ ক্রিয়েট করে, অথবা on some part of its profit, অথবা প্রফিটের উপর চার্জ ক্রিয়েট করে দেখায়। বলে এইভাবে যে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব, দিতে না পারলে প্রফিট থেকে টাকা নিয়ে নিও, অথবা আমি নির্দিষ্ট অ্যাসেটকে দেখাচ্ছি যে টাকা দিতে না পারলে অ্যাসেট চার্জ হিসেবে থাকলো, অথবা আমার ব্যবসার উপর তোমার চার্জ রেখে তোমার কাছ থেকে আমি টাকা লোন নিচ্ছি। এবার আসেন শেয়ার এন্ড ডিবেঞ্চারের পার্থক্য। এটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার এন্ড বোরিং শেয়ার, যে একটু আগে পড়িয়েছি, সেম এটার মতো। একটু দেখেন, এই যে একটু আগে আমি যখন এই যে প্রেফারেন্স শেয়ার এন্ড বোরিং শেয়ারের যে ডিসকাশনটা করেছি, তুলনামূলক ডিসকাশন, এক্স্যাক্টলি দ্য সেম শেয়ার এন্ড ডিবেঞ্চারের পার্থক্যটা। ইন শেয়ার দেয়ার ইজ নো রিকোয়ার্ড, বাট ডিবেঞ্চারের ক্ষেত্রে, শেয়ারের ক্ষেত্রে সার্টেনটি যেমন নাই ঠিক তেমনি ডিবেঞ্চারের ক্ষেত্রে অবশ্যই ইন্টারেস্টের সার্টেনটি দিতে হয়, ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট মাস্ট বি পেড ইভেন ইফ দেয়ার ইজ নো প্রফিট। প্রফিট না হলেও ডিবেঞ্চারের ক্ষেত্রে আপনাকে ইন্টারেস্ট দিয়ে দিতে হবে। শেয়ারের ক্ষেত্রে নো সিকিউরিটিজ রিকোয়ার্ড, সিকিউরিটির কোনো দরকার নেই, বা ডিবেঞ্চারের ক্ষেত্রে সিকিউরিটি নিডস টু বি প্রোভাইডেড, অবশ্যই দেখাতে হয়। থার্ড ওয়ান ইজ ডিভিডেন্ড ইজ নট অ্যালাউবল ডিডাকশন ফর ট্যাক্স লায়াবিলিটি। শেয়ারের ক্ষেত্রে ডিভিডেন্ড ট্যাক্স লায়াবিলিটির ক্ষেত্রে ক্যালকুলেট করা হয় না, বাট ডিবেঞ্চারের ক্ষেত্রে ইন্টারেস্ট অ্যালাউবল এক্সপেন্স ফর ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন, ইন্টারেস্টের উপর ট্যাক্স দিতে হয়।
If there is no profit, no dividend. But in debenture, fixed rate of interest must be given. In share, capital needs not be returned. ফেরত দিতে হয় না capital. But in debenture, principal money must be returned after maturity. In case of share, shareholder is entitled to get dividend if the company declares so. Until winding up. কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তাহলে শেয়ার হোল্ডার ডিভিডেন্ড পাওয়ার জন্য ইন্টাইটেড, অধিকারী, যতদিন না পর্যন্ত উইন্ডিং আপ হচ্ছে। বা ডিভেঞ্চারের ক্ষেত্রে ম্যাচিউর হয়ে যাওয়ার পর আপনাকে ম্যাচিউর না হওয়া পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট দিয়ে দিতে হবে, আর ম্যাচিউর হওয়ার পরে প্রিন্সিপাল মানি দিয়ে দিতে হবে। এই জন্য বলছি ইন্টারেস্ট উইল বি পেইড টিল দ্য ম্যাচুরিটি। ম্যাচিউর না হওয়া পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট দিয়ে দিতে হবে একটা নির্দিষ্ট ফিক্সড রেটে। এবার আসেন প্রশ্নগুলো লেখেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, এটাই আগে শুরু করছি, কোম্পানির ব্যাগ থেকে প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি শুরুতেই চলে যাই। Define and classify means this one. Define and classify এই দুটা। Define and classify company full stop সাথে what is the distinction, basic distinction between private and public company? 5 marks question. It is a 5 marks question. I repeat. মিস আরেকবার প্লিজ। And class জি আমি রিপিট করব, আপনাকে একটু পেশেন্স নিয়ে শুনতে হবে, ঠিক আছে লামিয়া? আই উইল রিপিট ডেফিনেটলি, বাট আপনি শুনে শুনে লেখেন, তারপরে আপনি প্রশ্ন করবেন। Define and classify company. What is the basic distinction between public and private company? Rifat Ashfia Taiba, do you hear me? ম্যাম ক্লাসিফাই কোম্পানিতে কোন পয়েন্টটা কোন স্লাইড থেকে আসবে? ওটা কি 12 নম্বর স্লাইডটা ম্যাম? আচ্ছা, স্লাইডের নাম্বার তো মনে নেই বাবা, আমি দেখিয়ে দিচ্ছি। প্রিভিয়াস স্লাইডটা, এটা প্রিভিয়াস স্লাইড, দিস ওয়ান। রিফাত আশফিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। দিস ওয়ান, স্লাইড নাম্বার 12-13, লামিয়া 12-13। রিফাত আশফিয়া, আমি যে প্রশ্নগুলো আছে ডিসকাশন করছি, এগুলো আপনাদের যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে এখানে একটু ডিসকাশন করে দিন, কারণ এখানে স্টুডেন্টরা এখানে আছে সবাই পার্টিসিপেট করছে না। সব প্রশ্ন আমি যা দিব ইটস দ্য সিলেবাস, ইটস দ্য হোল সিলেবাস। আপনি শুধু ডিসকাশন করবেন, বলে দিবেন এরকম যে সব টপিক পড়তে হবে। সব টপিক যদি কেউ না পড়ে তাহলে সে 20 নাম্বারের রিটেন কোশ্চেনের জন্য লিখতে পারবে না, প্রবলেম হবে তার। কারণ আমি কোন কোশ্চেন কাকে দিব, কোন সেকশনে দিব, এটা আমি নিজেই জানি না। তো এখানে আমি শাফেল করবো কোশ্চেন। সো কেউ যদি কোনো টপিক না পড়ে আসে তাহলে তার কোশ্চেন মিস হবে। তো যা যা আমি বলবো সবই পড়ে আসার জন্য স্টুডেন্টকে বলবেন। আমি অনেক ছোট করে দিচ্ছি, ঠিক আছে? আপনি নিয়ত করেন। ওকে, ফার্স্ট কোশ্চেন I repeat. Define and classify companies. Full stop. What is the basic distinction between private and public company? It's a 5 marks question. Companies Act again, another question is what the question pattern will be changed. It may be the features of memorandum of association and articles of association same. Do you agree with this statement? It may be this type, or do you, the two basic documents of the company describes the same features. Do you agree? Or what is the distinction between memorandum of association or articles of association? It can be like that, or write short note on memorandum of association. It can be also so সকল ইনফরমেশন রিগার্ডিং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আপনারা পড়ে আসবেন। যে কোশ্চেনই দেখ না কেন কোশ্চেন বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে। আমি ফ্ল্যাটলি বলে দিচ্ছি যে হোয়াট ইজ দ্য ডিস্টিংশন অর ফিচার্স অফ এমওএ এন্ড এওএ, এটা। এন্ড নেক্সট, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ রেজিস্ট্রেশন অফ এমওএ এন্ড এওএ। এই দুইটা টপিক থেকে প্রশ্ন থাকবে। 20 and 21 স্লাইড, 5 নম্বর। ইটস অলসো 5 নম্বর কোশ্চেন।
What is the distinction between MOA and AOA? অথবা what are the features of MOA and AOA? What is the effect of registration of MOA and AOA? It can be like that. Another question is, which I discussed today. What is shares and debentures? What is shares and debentures? What are the differences between the two? What is shares and debentures? What are the differences between the two? It means shares, not type but this probability of share is important for MCQ. Debenture, yes, debenture features and distinction, share versus debenture. Any type of question may be there regarding share and debenture, so read carefully and attentively. If you understand the topic, it will be easier to write down. If you just memorize, you will forget. You can understand or can't relate to the question with the answer. So, very important to understand the answers. বুঝে বুঝে পড়লেন এমসিকিউর জন্য কিছু বলে দিচ্ছি আমি এই প্রেফারেন্সিয়াল পেমেন্ট একটা এখন আপনাদেরকে পড়াবো আচ্ছা আমি প্রশ্ন কোম্পানিজ অ্যাক্ট থেকে একটা প্রশ্ন বাদ রেখেছি সেটা হচ্ছে রাইট শর্ট নোট হিসেবে একটা প্রশ্ন এখানে লেখেন সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কোম্পানি এন্ড সেপারেট লিগ্যাল পার্সোনালিটি এটা একটা শর্ট নোটের জন্য লিখে রাখেন ক্যারেক্টারিস্টিক্স অফ কোম্পানি এন্ড সেপারেট লিগ্যাল পার্সোনালিটি সেপারেট লিগ্যাল পার্সোনালিটির জন্য আমি এই ক্যারেক্টারিস্টিক্স থেকে এই যে তিনটা পয়েন্ট ওন প্রপার্টি ইন ইটস ওন নেম সু অর বি সুড হ্যাপেন ইন ইটস ওন নেম এন্টার ইনটু কন্ট্রাক্ট ইন ইটস ওন নেম এটাই হচ্ছে মূল কথা সেপারেট লিগ্যাল পার্সোনালিটির আর এখানে एग्जांपल হচ্ছে সলোমন এন্ড সলোমনিটিসের নামটা ভালো করে মনে রাখবেন এবং এখানে আর কিছু লাগবে না জাস্ট হাউ লর্ডস কি বলেছিল এই কথাটা মনে রাখবেন এটা নিজের ভাষায় লিখতে পারেন অ্যাজ আই ডিসকাস ইন দ্য ক্লাস এখানে আমি আরেকটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক বলেছিলাম ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম এটা হচ্ছে ম্যান ক্যান কাম এন্ড গো বাট দ্য কোম্পানি ডাজ এক্সিস্ট ফরএভার it denotes which of the following features of the company মনে আছে কারো মানুষ আসবে যাবে কেউ মৃত্যুবরণ করে চলে যাবে কেউ এমনি চলে যাবে বাট কোম্পানির অস্তিত্ব কোন হারিয়ে যাবে না এই বলতে কোম্পানির কোন ফিচারকে বোঝায় মনে রাখবেন ইট সেপারেট লিগ্যাল এন্টিটি বলছে আর কোনটাই সেপারেট লিগ্যাল পার্সোনালিটি না But man can come and go, but the company does exist forever. It is the feature, the one and only feature of companies that is, company has a perpetual succession. মনে থাকবে? ম্যাম আবার একটু বলেন তো। লামিয়া ছাড়া কি কেউ ক্লাস করছেন আজকে? Yes, miss. Yes, miss. বুঝা যাচ্ছে না পড়া নেটওয়ার্ক খুব প্রবলেম করছে your side also কথা কেটে কেটে আসছে মিস কথা কেটে কেটে আসছে ম্যাম কথা না কেটে কেটে আসছে কেটে কেটে আসছে সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না ঠিক করে স্যার আমার এটা কখন Yes, থেকে ma'am. শুরু হয়েছে Yes, ma'am. জি ম্যাম কেটে Yes, কেটে miss. আসছে মানে এই একটু আগে থেকে শুরু হয়েছে প্রবলেম ইয়েস মিস না ম্যাম পুরো ক্লাসেই আমার মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে কথা লাস্টের দিকে এসে একটু বাড়ছে ম্যাম প্রবলেম বেশি হচ্ছে লাস্টে আর লিসেনিং টু মি আর কথা Okay, I think there is a net issue, poor connection maybe. No issues. I said that. Now is it clear? Am I audible right now? Yes, ma'am.
Yes, miss. ওকে, আমাকে একটু ফিডব্যাক দিবেন, আমি কারণ বুঝতে পারছি না আসলে, বুঝে যাচ্ছি না। যখনই আপনারা বলেছেন কেটে কেটে আসছে, আমি একটু মন খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি এতক্ষণ বুঝতেই পারিনি যে কথা কেটে আসছে। ওকে ওকে, আচ্ছা আমি আবার রিপিট করছি যে আমি একটু আগে যা বলেছি। ম্যান ক্যান কাম এন্ড গো বাট দ্য কোম্পানি ডাজ এক্সিস্ট। ইট ডিসক্রাইবস দ্য কোম্পানিজ পারপেচুয়াল সাকসেশন ফিচার। সিম্পল ইট। ওকে, okay. Another important act for the final exam is the Sale of Goods Act. Okay. Am I audible? Yes, ma'am. ইয়েস ম্যাম। Okay, okay, okay. ম্যাম কোম্পানি another অ্যাক্ট থেকে এই 4টা কোশ্চেনই পড়বো তাহলে, মানে এই হোল টপিক থেকে? Whole act থেকে 4টা question for final, written final and descriptive part, not for Okay. multiple choice question. Multiple choice question এর জন্য আমি বলে দিয়েছি যেভাবে আগে সেভাবে। এখন আমাকে দ্য সেল অফ গুডস অ্যাক্ট আমি অলরেডি ডিসকাস করেছি, ওটা কি আবার রিপিট করার দরকার আছে? ইয়েস ম্যাম, আরেকবার রিপিট করলে ভালো হয়। ভালো হয়। আচ্ছা Yes, আমি ma'am. কোম্পানিজ অ্যাক্ট বলার আগে তাহলে ওটা একটু বলে দিই। আমি আগে সেল অফ গুডস অ্যাক্ট একটু বলে দিই, ঠিক আছে? সবাই কি এগ্রি করছে? ম্যাম, জি ম্যাম। Yes, miss. ওকে, আমি এটা একটু বলে দিচ্ছি। ম্যাম আমাদের কয়টা কোশ্চেন থাকবে এবং কয়টা লিখতে হবে? ওকে, আচ্ছা সেল অফ গুডস অ্যাক্ট প্রেজেন্ট হচ্ছে, কোশ্চেন থাকবে 5টা, miss. লিখতে হবে 4টা। 5 into 4 it means equal to 20। 5টা বড় প্রশ্ন, 4টা লিখতে হবে, ঠিক আছে? এই সেল অফ গুডস অ্যাক্ট থেকে আমি বলছি, বড় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গুডস, হোয়াট ইজ কন্ট্রাক্ট ফর সেল অফ গুডস, what is sale and what is agreement to sell, what are the differences between sale and agreement to sell। তাহলে এই স্লাইডগুলোতে দেখাই। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গুডস, হোয়াট ইজ এগ্রিমেন্ট কন্ট্রাক্ট ফর সেল অফ গুডস। ওকে, সো হচ্ছে হোয়াট ইজ গুডস দিস স্লাইড, হোয়াট ইজ কন্ট্রাক্ট ফর সেল অফ গুডস অলসো দিস স্লাইড। নেক্সট টপিক ইজ what is sale and what is agreement to sell and what are the difference between the sale and agreement to sell. It's for 5 minutes question. What is conditions and warranties, what are the differences between the two? Illustration dile illustration dite hobe, ঠিক আছে? I will say what is condition and warranty, explain the differences or enumerate the differences between the two with example. So example সহ দিতে হবে। Now another important question for MCQ is breach of condition can be treated as breach of warranty in following two cases: voluntary waiver of a condition and compulsory waiver of a condition is a very important question for final MCQ. So এখান থেকে বলেই দিয়েছি একটা MCQ থাকবে, এটা আমি আগেও বলেছি, ঠিক আছে? And another question is implied condition। 5টা implied condition থেকে any 3 থাকবে, 2টা শর্ট নোট লিখতে হবে। ওনারশিপ, ডেসক্রিপশন, স্যাম্পল এন্ড ডেসক্রিপশন, ফিটনেস এন্ড কোয়ালিটি। 5টাই পড়ে রাখবেন, কোন 3টা আমি জানি না। মিস এটা আরেকবার রিপিট ইমপ্লাইড করুন ওয়ারেন্টি প্লিজ। থেকে জি 5টা ইমপ্লাইড কন্ডিশনের মধ্যে আছে কন্ডিশন অ্যাজ টু স্যাম্পল, কন্ডিশন অ্যাজ টু ওনারশিপ, কন্ডিশন অ্যাজ টু ডেসক্রিপশন, condition as to the sample and description, and lastly condition as to fitness and quality। এখান থেকে 5টা বড় 5টা শর্ট নোট, এখান থেকে শর্ট নোট থাকবে any 3, আপনাকে অ্যান্সার করতে হবে any 2। আমি 5টা থেকে 3টা বাছাই করে প্রশ্ন দিব, প্রশ্ন থেকে 2টা আপনাকে অ্যান্সার করতে হবে। 2.5 into 2 is equal to 5।
ইমপ্লাইড ওয়ারেন্টিজ এর এই স্লাইড থেকে এমসিকিউ পাবেন। পাসিং অফ ওনারশিপ, স্পেসিফিক গুডস ওনারশিপ কখন পাস হয়, খুবই ইম্পর্টেন্ট এই পাসিং অফ ওনারশিপ এমসিকিউর জন্য। ট্রান্সফার অফ ওনারশিপ বাই নন ওনার, নেমুড এট কোয়েট নন হেভেড বলতে কি বোঝায় ভালো করে পড়ে রাখবেন। এক্সেপশনস টু ক্যাভিয়েট এম্পটার খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। রেমেডি হু ইজ আনপেড সেলার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেমেডি ফর বায়ার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে বড় প্রশ্ন দিয়েছি কয়টা? 3টা। मैम 3টা। ভেরি গুড, ঠিক আছে। এমসিকিউর জন্য যা বলেছি একসাথে রিটেন আর এমসিকিউ বলে দিয়েছি, পড়ে রাখবেন এগুলো। আশা করি এর মধ্যে পড়লেই পাবেন। আমি যেভাবে গাইড করি ওভাবে পড়ে আসলেই পাবেন। মনোযোগ দিয়ে পড়তে হবে, মুখস্থ করা যাবে না, বুঝতে হবে পড়া। সেল অফ গুডস অ্যাক্ট আগে ক্লিয়ার করেছিলাম, আই থিঙ্ক এখন আরো বেশি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমি এখন একটু কোম্পানিজ অ্যাক্টে চলে যাচ্ছি। ঠিক আছে, ওকে ম্যাম। কোম্পানিজ অ্যাক্টটা একটু কম, এমসিকিউর জন্য কম বলেছি, এটা একটু বলছি আমি। আমি এখানে শর্টলি আপনাদেরকে কয়েকটা জিনিস বলি, একটু দেখেন, বেশি কিছু বলবো না। আচ্ছা, আমরা উইন্ডিং আপ নিয়ে জানি। উইন্ডিং আপ হচ্ছে একটা প্রসিডিউর স্টার্ট হওয়া কোম্পানিকে ফাইনালি ডিসলভ করার জন্য। তো যখনই কেউ বলবে উইন্ডিং আপ চলছে, ইট ডাজন্ট মিন যে কোম্পানি তখনই শেষ হয়ে গিয়েছে। ইটস জাস্ট আ প্রসিডিউর ফর ফাইনালি উইন্ডিং আপ দ্য অর ডিসলিউশন অফ দ্য কোম্পানি। যে এটা স্টার্ট হয়ে কোম্পানি ফাইনালি ডিসলভ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো ফাইনালি রিজলিউশন হওয়ার আগে অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো কি একটু দেখি। প্রথমেই বলি, কোম্পানি উইন্ডিং আপ বলতে নর্মালি আমরা বুঝাই ডিসলিউশন অফ দ্য কোম্পানি। তো উইন্ডিং আপটা কোম্পানির অ্যাক্ট অনুযায়ী 3 ভাবে হতে পারে। উইন্ডিং আপ বাই দ্য কোর্ট, কোর্টের মাধ্যমে উইন্ডিং আপ হতে পারে ফার্স্টলি। সেকেন্ডলি বলছে ভলান্টারি উইন্ডিং আপ, মানে মেম্বার্স ভলান্টারি উইন্ডিং আপ, মেম্বাররা চাইলে স্বেচ্ছায় উইন্ডিং আপে চলে যেতে পারে, অথবা যারা পাওনাদার আছে, ক্রেডিটর আছে, তারা চাইলে ভলান্টারিলি উইন্ডিং আপে চলে যেতে পারে। টেনশন হচ্ছে, একটা হচ্ছে ডিরেক্টলি কোর্ট করে, থার্ড ওয়ান ইজ ডিরেক্টলি কোর্ট করে না, কোর্ট ইনডিরেক্টলি সুপারভাইজ করে। এবার আসেন প্রেফারেন্সিয়াল পেমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যখন হিউম্যান বিং এর ডেথ হয়, তার আগে দেনা পাওনা হিসাব করতে হয়, তার দাফন কাফনের শেষে দেনা পাওনা হিসাব করতে হয়। এখানেও ব্যতিক্রম নয়। কোম্পানি যেহেতু আর্টিফিশিয়াল লিগাল পার্সন, তার প্রেফারেন্সিয়াল পেমেন্টগুলো দিয়ে দিতে হয়, কে পাবে কে পাবে না। প্রথমে এখানে যে র্যাঙ্কটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিউটরি র্যাঙ্ক অফ প্রেফারেন্সিয়াল পেমেন্ট আন্ডার সেকশন 325 কোম্পানিজ অ্যাক্টে, আইনে একটা র্যাঙ্ক দেওয়া আছে। এটাকে বলা হয় স্ট্যাটিউটরি র্যাঙ্ক অফ প্রেফারেন্সিয়াল পেমেন্ট। এরা সবার আগে পাবে। তো এখানে আবার ক্রনোলজিক্যালি একটা সিকোয়েন্স আছে, কে আগে পাবে কে পরে পাবে। নাম্বার 1 আছে হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্সেস এন্ড ডিউস। যদি গভর্নমেন্টের ট্যাক্স এবং ডিউস থাকে সেটা দিয়ে দিতে হবে। ডিউস বলতে এখানে বোঝাচ্ছে রেভিনিউর টাকা যদি বাকি থাকে তাহলে সেটা। নাম্বার 2 স্যালারি অফ এনি এমপ্লয়িজ, কোন এমপ্লয়ি স্যালারি বকেয়া থাকলে সেটা দিয়ে দিতে হবে। ওয়েজেস অফ এনি ওয়ার্কম্যান, ওয়েজেস অফ এনি ওয়ার্কম্যান বুঝিয়েছে যে স্যালারি এন্ড ওয়েজেস এর পার্থক্য হচ্ছে, স্যালারি সাধারণত হিসাব করা হয় মান্থলি আর ইয়ারলি বেসিসে, আর ওয়েজেস হিসাব করা হয় আওয়ারলি বেসিসে। তো যে সমস্ত ওয়ার্কম্যানকে আওয়ারলি বেসিসে পে করা হয় তাদেরকে বলা হয় ওয়েজেস। তো ওয়েজেস থাকে সেটা দিয়ে দিতে হবে। আরটা হচ্ছে লেবার অ্যাক্ট 2006 অনুযায়ী যদি কোনো এমপ্লয়ি বা ওয়ার্কম্যান মামলা করে থাকে কোম্পানির বিরুদ্ধে এবং তারা যদি কোম্পানির বিরুদ্ধে কোনো কম্পেনসেশন পাওয়ার জন্য অধিকারী হয়, তাহলে সেই কম্পেনসেশন যদি বকেয়া থাকে তাহলে সেটাও দিয়ে দিতে হয়। ফিফথ ওয়ান হচ্ছে সাম পেয়েবল ডিউ ফ্রম প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি অ্যান্ড পেনশন ফান্ড। তাহলে প্রভিডেন্ট, পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি ফান্ডের টাকাও দিয়ে দিতে হবে। লাস্টলি হচ্ছে এক্সপেন্সেস ফর ইনভেস্টিগেশন আন্ডার সেকশন 195। সেকশন 195 এর আন্ডারে যদি কখনো কখনো কোর্টের থেকে একজন ইন্সপেক্টর পয়েন্ট করা হয় কোম্পানির ভিতরে ইন্টারনাল অ্যাফেয়ার ইনভেস্টিগেট করার জন্য, তাহলে সেক্ষেত্রে তার খরচ দিতে হয়, কারণ যে লোককে অ্যাপয়েন্ট করেছে সে এমনি কাজগুলো করবে না, তাকে ব্যয় এক্সপেন্সেস বিয়ার করতে হবে তার। এবার আসেন প্রেফারেন্সিয়াল পেমেন্টের হচ্ছে সেকেন্ড ধাপ। আগে তো ওদেরকে টাকা পাওনা সব টাকা পয়সা সব দিয়ে দিলেন, এমপ্লয়ি ওয়ার্কম্যানদের সকল স্যাটিসফ্যাকশন, গভর্নমেন্টের স্যাটিসফ্যাকশন হয়ে যাওয়ার পর এবার আসেন ডেট। স্ট্যাটিউটরি পেমেন্ট দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে ঋণের টাকা দিয়ে দিতে হবে। তো ঋণের টাকার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে।
যখন কোম্পানির অ্যাসেট আর সাফিসিয়েন্ট টু মিট দ্য ডেট, when assets of the company are sufficient to meet the debt, তাহলে কিভাবে দিবেন? তাহলে কোনো সমস্যা নেই, টাকা যথেষ্ট আছে ডেট স্যাটিসফাই করার জন্য, তাহলে ইকুইভ্যালেন্ট রিং অ্যান্ড পেড ইন ফুল, পুরো টাকাটা দিতে পারবেন এবং প্রত্যেকে ক্লেম স্যাটিসফাই করা যাবে, নো ইস্যুস। বাট ইফ দেয়ার ইজ some asset which are insufficient to pay the debt and there is only one class of creditor, বলছে দেখেন যদি ইনসাফিসিয়েন্ট পে অ্যাসেট থাকে, অপর্যাপ্ত সম্পত্তি থাকে, কিসের এগেইনস্টে? যে ডেট স্যাটিসফাই করার ক্ষেত্রে, মানে ঋণের টাকা বেশি কিন্তু অ্যাসেট কম, এবং সেখানে আবার ক্রেডিটরদের শ্রেণী মাত্র একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে যে সবগুলো সিকিউরড ক্রেডিটর অথবা সবগুলো আনসিকিউরড ক্রেডিটর। তাহলে কিভাবে টাকা দিবেন? তো যেহেতু টাকা কম আছে, অ্যাসেট কম আছে, সেক্ষেত্রে আইন বলছে পেইড ইন পারিপার্শ্ব, মিনিং প্রপোর্শনেট টু দেয়ার ক্লেম, তাদেরকে আনুপাতিক হারে দিতে হবে, অনুপাত করে প্রত্যেকটা ক্রেডিটেড, বাট দেয়ার আর অলসো সেভারাল ক্লাসেস অফ ক্রেডিটরস। অ্যাসেটও কম আছে ডেট দেওয়ার জন্য, আবার ক্রেডিটরদের ক্যাটাগরিও দুইটা, কিরকম? সিকিউরড ক্রেডিটর যেমন আছে, আনসিকিউরড ক্রেডিটরও আছে। তাহলে কিভাবে দিবেন? আবার সিকিউরড ক্রেডিটরদের মধ্যে ভাগ আছে, তাহলে আইন বলছে কিভাবে দেখেন, প্রথমে ডিভেঞ্চার হোল্ডার সিকিউরড আন্ডার দ্য চার্জ, তার মানে ফিক্সড চার্জ, ডিভেঞ্চার হোল্ডার উইথ ফিক্সড চার্জ আগে টাকা দিয়ে দিতে হবে, এভাবে লিখে রাখেন খাতায়, ডিভেঞ্চার হোল্ডার্স উইথ ফিক্সড চার্জ সবার আগে টাকা পাবে, দেন পাবে ডিভেঞ্চার হোল্ডার্স উইথ ফ্লোটিং চার্জ, তারা সেকেন্ড পাবে, থার্ড ওয়ান হচ্ছে যদি কিছু থাকে তাহলে আনসিকিউরড ক্রেডিটররা পাবে। মনে আছে সলোমনের কেসের মধ্যে সিকিউরড ক্রেডিটর এবং আনসিকিউরড ক্রেডিটর দুইটা ক্যাটাগরি ছিল, তো সিকিউরড ক্রেডিটরকে আগে টাকা দিতে হয়েছিল, তারপর আনসিকিউরড ক্রেডিটররা পাবে বলেছিল। এটা সেই নিয়ম, এটা কোম্পানিজ অ্যাক্টেই বলা আছে। এই প্রিন্সিপালটা অনেক বছর আগে সলোমনের কেসে এস্টাবলিশ হয়েছিল, কোম্পানিজ অ্যাক্টে সেম প্রিন্সিপালটা ইনকর্পোরেট করেছে। তাহলে যখন অ্যাসেট ইনসাফিসিয়েন্ট হয় ডেট দেওয়ার ক্ষেত্রে এবং দেয়ার আর সেভারাল ক্লাসেস অফ ক্রেডিটর থাকে, সেক্ষেত্রে ক্রেডিটরদের মধ্যে যদি ক্যাটাগরি থাকে যেমন ডিভেঞ্চার উইথ ফিক্সড চার্জ, ডিভেঞ্চার উইথ ফ্লোটিং চার্জ এন্ড আনসিকিউরড ক্রেডিটর, প্রথমেই টাকা পাবে, ডেটের টাকা পাবে ডিভেঞ্চার হোল্ডার উইথ ফিক্সড চার্জ, তারপর পাবে ডিভেঞ্চার হোল্ডার উইথ ফ্লোটিং চার্জ, তারপর পাবে আনসিকিউরড ক্রেডিটরস। এবার আসেন লাস্ট স্লাইড, প্রেফারেন্সিয়াল পেমেন্টের ক্ষেত্রে ডেট দিয়ে দিয়েছেন, কিন্তু রিমেইনিং ক্যাপিটাল যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। যদি ডেটের টাকা দিয়ে দেওয়ার পর গভর্নমেন্টের ট্যাক্স সব দিয়ে দেওয়ার পরে যদি তারপরও রিমেইনিং অ্যাসেট থেকে যায়, সেটা অবশ্যই শেয়ার হোল্ডারদের মধ্যে রিটার্ন করে দিতে হবে। সেটা কিভাবে দিবা? শেয়ার হোল্ডারদের ক্যাটাগরি অনুযায়ী। তাহলে প্রেফারেন্স শেয়ার এন্ড পার্টিসিপেটরি প্রেফারেন্স শেয়ার আগে পাবে, ওই যে ক্রনোলজি অফ শেয়ারের যে স্লাইডটা দেখিয়েছি এক্স্যাক্টলি সেম এটার মতো। একটু দেখে নেন, এই 3 নম্বরটা বাদ দিব না, যে অর্ডিনারি শেয়ারস এন্ড পার্টিসিপেটরি প্রিফারেন্স শেয়ারস এ না না জাস্ট 1 2 আর 4 না, না 2 3 4 হবে, এক বাদ যাবে, কিউমুলেটিভ বাদ যাবে। ও থ্যাংক ইউ ম্যাম। কিউমুলেটিভ বাদ যাবে। তাহলে হুবহু এটার মতো দেখেন, এখানে লাস্টটা দেখেন, এই যে প্রেফারেন্স শেয়ারস এন্ড পার্টিসিপেটরি, অর্ডিনারি, পার্টিসিপেটরি এন্ড ডিফারেন্ট। এবার আসেন দুটো জেনারেল নিয়ম বলে দিই। ধরেন কোম্পানির ডিভিডেন্ড কত কিছু রয়ে গেছে যেটা কেউ ক্লেম করেনি, আনক্লেম ডিভিডেন্ড, বা ডিভিডেন্ড একজন ব্যক্তি পাবে কিন্তু সে ক্লেম করতে আসেনি, অথবা অ্যাসেটও আছে যেটা আনডিস্ট্রিবিউটেড, যে অ্যাসেট রয়ে গিয়েছে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়নি, এরকম করে যদি এটা 180 দিন পর্যন্ত আনক্লেমড এবং আনডিস্ট্রিবিউটেড থেকে যায়, তাহলে এটা কোম্পানির একটা লিকুইডেশন অ্যাকাউন্ট আছে, সেখানে ডিপোজিট করে দিতে হবে 180 দিনের পরে, এবং ডিপোজিট করার পরে লিকুইডেশন অ্যাকাউন্টে একজন লিকুইডেটর থাকে, সে এটা একটি স্টেটমেন্ট লিখবে। স্টেটমেন্টে এই অ্যামাউন্টের নেচারটা কিরকম সেটা লিখবে, এটা কি ডিভিডেন্ড আনক্লেম নাকি অ্যাসেট আনডিস্ট্রিবিউটেড, এটা লিখবে। নেচারটা লিখে যার পাওয়ার কথা, এটা যে ক্লেম করতে আসেনি সেই ব্যক্তির যে ঠিকানাটা লাস্ট নোন অ্যাড্রেস কোম্পানিতে দেওয়া আছে, সেই তার অ্যাড্রেস এটা তাকে জানিয়ে দিবেন, চিঠি ইস্যু করে দিবে যে তোমার কিছু ডিভিডেন্ড অথবা অ্যাসেট আনক্লেম বা আনডিস্ট্রিবিউটেড রয়ে গিয়েছে, তুমি এসে নিয়ে যাও।
এরকম চিঠি পাঠানোর পরেও যদি সেটা ক্লেম করতে না আসে, তাহলে এরকম করে সেটা যদি 15 বছর পর্যন্ত আনক্লেমড রয়ে যায়, তাহলে এই টাকাটা গভর্নমেন্টের একটা জেনারেল রেভিনিউ অ্যাকাউন্ট আছে, সেখানে জমা দিয়ে দিতে হবে। হিসাবটা খুবই ইজি। প্রথমে 180 দিন পর্যন্ত আনডিস্ট্রিবিউটেড ক্লেম এবং আনডিস্ট্রিবিউটেড অ্যাসেটটা রাখতে হবে। 180 দিনের মধ্যে কেউ আসে কিনা সেটা দেখার জন্য। না আসলে কোম্পানির লিকুইডেশন অ্যাকাউন্টের কাছে ডিপোজিট করে দিতে হবে। ডিপোজিট করার পরে কাজ হচ্ছে লিকুইডেটরের। লিকুইডেটর একটা স্টেটমেন্ট রেডি করে যার পাওয়ার কথা তার লাস্ট ঠিকানায় এটা একটা চিঠি ইস্যু করে দিবে। তারপরে যদি সে না আসে এবং এটা 15 বছর পর্যন্ত আনক্লেমড রয়ে যায়, তাহলে গভর্নমেন্টের একটা জেনারেল রেভিনিউ অ্যাকাউন্টে এটা জমা দিয়ে দিতে হবে। দ্যাটস ইট। মৃদুল জানলার ইয়াটা লাগে মশারি ইয়াটা লাগে এবার আসেন আরেক এমসিকিউর জন্য কয়েকটা সহজ টপিক বলে দেই। ডক্ট্রিন অফ আলট্রাভাইরাস। নর্মালি মনে রাখবেন আলট্রাভাইরাস মিনস বিয়ন্ড দ্য পাওয়ার, যে কোনো কিছু ক্ষমতার বাইরে গিয়ে কোনো কিছু করাকে বলা হয় আলট্রাভাইরাস। যে আলট্রাভাইরাস মিনস বিয়ন্ড দ্য পাওয়ার অর উইদাউট দ্য পাওয়ার। এনিথিং ডান আউটসাইড দ্য অবজেক্ট ক্লজ ইজ আলট্রাভাইরাস অর বিয়ন্ড দ্য পাওয়ার। তাহলে এই কোম্পানির ক্ষেত্রে এটা কিভাবে রিলেটেড? কোম্পানির এমওএ তে অবজেক্ট লেখা থাকে, তাহলে এমওএ তে যে উদ্দেশ্যে কোম্পানি গঠন করা হয়েছে সেই উদ্দেশ্যের বাইরে গিয়ে কিছু যদি করে, তাহলে সেটাই আলট্রাভাইরাস। ঠিক আছে? তো আলট্রাভাইরাস এদের দুইটা বিট আছে, এটা হচ্ছে পজিটিভ অ্যাম্বিট, এটা হচ্ছে নেগেটিভ অ্যাম্বিট। এটা অ্যাশবুরি রেলওয়ে ক্যারিয়ার্স এন্ড আয়রন কোম্পানি লিমিটেড ভার্সাস রিচি কেসে বলা হয়েছিল। এখানে বলেছে কোম্পানি ইজ অ্যালাউড টু ডু বিজনেস উইদিন দ্য মেনশনড স্কোপ। কোম্পানি যে এমওএ আছে সেখানে যে অবজেক্টটা দেখিয়েছে সেটার মধ্যে থেকেই কাজ করার জন্য বাধ্য, এটাই পজিটিভ। ইট মিনস কোম্পানি ইজ অ্যালাউড টু ডু বিজনেস উইদিন দ্য মেনশনড স্কোপ। আর নেগেটিভ অ্যাম্বিটটা হচ্ছে কোম্পানি ইজ নট অ্যালাউড টু ডু আদারওয়াইজ। কোম্পানি এর বাইরে যেতে পারে না, এটা হচ্ছে নেগেটিভ অ্যাম্বিট। মানে পজিটিভলি বললে এরকম গ্লাসের মধ্যে অর্ধেক পানি পূর্ণ আছে, আর নেগেটিভ যদি বলে গ্লাসে অর্ধেক পানি নাই, এরকম। তাহলে আলট্রাভাইরাসের ক্ষেত্রে হচ্ছে যে কোম্পানি তার ক্ষমতার মধ্যে থাকতে হবে, কোন ক্ষমতা? যেটা এমওএ তে ক্লজ বলে ইজ নাল এন্ড ভয়েড। যেই কোনো ডিরেক্টর মেম্বার যদি কোম্পানির যে ক্ষমতা দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, তার বাইরে গিয়ে কারোর সাথে তৃতীয় ব্যক্তির সাথে চুক্তি করে কোনো কিছু করে, তাহলে সেটার আইন তার নাম দিয়েছে, এটা ভয়েড, নাল এন্ড ভয়েড হবে, এটা কোনো লিগ্যাল ইফেক্ট থাকবে না। এই কথাটা মনে রাখবেন। এবার হচ্ছে লাস্ট কয়েকটা কথা বলে দেই। আচ্ছা, ভেল শব্দের অর্থ জানেন আপনারা? ভেল, VEIL, ভেল। VEIL, ভেল শব্দের অর্থ জানেন আপনারা? ম্যাম পর্দা না? জি জি, ঘোমটা। কর্পোরেট ভেল হচ্ছে কর্পোরেট, এটা ঘোমটা। তার মানে এই ঘোমটা কাদের মধ্যে থাকে? কর্পোরেট কোম্পানি এবং পাবলিকের মাঝখানে একটা ভেল থাকে। তার মানে কোম্পানির ইন্টারনাল অ্যাফেয়ার্স সেটা বাইরের পাবলিক দেখার জন্য অ্যালাউড না। কোম্পানির ইন্টারনাল ম্যাটার সবসময় কোম্পানি আলাদা করে রাখবে, এটা পর্দা থাকে পাবলিক এবং কোম্পানির মধ্যে। তার মানে হচ্ছে যে কোম্পানি ইন্টারনালি কোম্পানি কিভাবে রান করছে, ম্যানেজ করছে, অপারেট করছে, কি কি চুক্তি করছে কার সাথে, এগুলো কোম্পানি কাউকে দেখাতে বাধ্য না। এই জন্য বলছে কোম্পানি এবং পাবলিক, কোন পাবলিক? যারা কোম্পানির সাথে ডিল করছে, শেয়ার কিনেছে বা কোম্পানির সাথে কোনো চুক্তি করছে, তাদের এবং কোম্পানির মধ্যে একটা ঘোমটা থাকবে, এটাকে বলা হয় কর্পোরেট ভেল। বাট কিছু কিছু ক্ষেত্রে এই ভেলটা সরে যায়। হ্যাঁ, এই জন্য বলছে এটার নাম হচ্ছে যখন এই ভেলটা সরে যায়, এই কথাকে আইন বলছে লিফটিং দ্য কর্পোরেট ভেল। লিফট মিনস সরে যাওয়া। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি এই ভেলটা কোম্পানিকে সরিয়ে দিতে হয় আইনত। তাহলে ওই কোন ক্যাটাগরিতে সরিয়ে দিতে হয় একটা দেখেন। নাম্বার 1 হচ্ছে ফর ডিটারমিনেশন অফ দ্য ক্যারেক্টার অফ দ্য কোম্পানি। প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে কর্পোরেট ভেল সরিয়ে দিতে হয়। এটা হচ্ছে নিজেরা সরায় না, কোর্টের আদেশে সরায়। যে দেখেন, ইন সাম কেসেস দ্য শেয়ার হোল্ডার্স মে বি হেল্ড পার্সোনালি রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশন ডান ইন দ্য নেম অফ দ্য কোম্পানি। কখনো কখনো শেয়ার হোল্ডাররা কোম্পানির নাম ভাঙিয়ে এমন কিছু করে যেটাতে তারা পার্সোনালি রেসপন্সিবল হয় এবং তারা পার্সোনাল গেইনের জন্য এটা করে, কোম্পানিকে ডিফ্রড করে। তাহলে এই জিনিসটাকে বলা হয় দিস ইজ কল্ড লিফট ইন দ্য কর্পোরেট ভেল। সাচ লিফট ইজ ডিসকারেজ ইন ল এন্ড অ্যালাউড ইন লিমিটেড সিচুয়েশন। ল এটাকে ডিসকারেজ করে যে ভেলটা সরানো উচিত না, বাট কখনো কখনো এটা সরিয়ে দিতে হয়, বাট এটা সীমিত পরিসরে। কখন সরাতে হয়? নাম্বার 1 হচ্ছে ফর ডিটারমিনেশন অফ দ্য ক্যারেক্টার অফ দ্য কোম্পানি। কোম্পানির
কি ধরনের ক্যারেক্টার এটা দেখার জন্য, যে কোম্পানি যদি এনিমি কোম্পানি হয়ে যায়, অথবা কোম্পানি যে অবজেক্ট আছে এর বাইরে গিয়ে কোনো কাজ করে, অথবা কোম্পানি বাংলাদেশের সাথে যে এনিমি কান্ট্রি আছে সেটার সাথে গোপনে কোনো চুক্তি করছে কিনা সেটা দেখার জন্য এই বিলটা করে যায়। এটাকে এক কথায় বলা হয় ফর ডিটারমিনেশন অফ দ্য ক্যারেক্টার অফ দ্য কোম্পানি। নাম্বার 2, কোম্পানির কেউ ফ্রডুলেন্ট কোনো ট্রানজাকশন করছে কিনা কোম্পানির নামে সেটা দেখার জন্য এই বিলটা সরে যেতে পারে। নাম্বার 3 হচ্ছে ডিটারমিনেশন অফ বেনিফিশিয়ারি অফ দ্য রেভিনিউ, যে কোম্পানির রেভিনিউটা ডিটারমিন করার ক্ষেত্রে যে বেনিফিশিয়ারিকে টাকা, এই যে কোম্পানির ট্যাক্স ইভেট করার জন্য তারা কোনো কিছু গোপন করছে কিনা, রেভিনিউ না দেওয়ার জন্য ল্যান্ডের যে হিসাবটা দেওয়ার কথা, গভর্নমেন্টের কাছে যে অ্যানুয়াল স্টেটমেন্ট দেওয়ার কথা সেটা গোপন করছে কিনা ট্যাক্স ইভেটের জন্য, জাস্ট সেটা দেখার জন্য এই বিলটা সরে যায়। এটা গেল ইম্পর্টেন্ট একটা কথা। এবার আসেন বেসিক কিছু কথা বলে দেই। এটা আমরা কোম্পানি ইনকর্পোরেশন বারবার বলছি। এটা কি আসলে? এই ইনকর্পোরেশনের সময় 5টা জিনিস কোম্পানি লাগবে। এই 5টা জিনিসের কথা মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে একটা কোম্পানির নাম লাগবে, নেম অফ দ্য কোম্পানি। একটা কোম্পানির রেজিস্টার্ড অ্যাড্রেস লাগবে। একটু আগে বলেছি কোম্পানিকে একটা অথরাইজ ক্যাপিটাল দেখাতে হয়। এই ক্যাপিটাল না দেখালে কোম্পানি কখনো ইনকর্পোরেশন বা রেজিস্ট্রেশন পায় না। নাম্বার 4 হচ্ছে অবজেক্টস অফ দ্য কোম্পানি। ইট মিন্স এমওএ। এমওএ তে অবশ্যই কি অবজেক্টে কোম্পানি ইনকর্পোরেট করতে চাচ্ছে ফাউন্ডাররা, শেয়ার হোল্ডাররা, সেটা দেখাতে হয়। এন্ড লাস্টলি হচ্ছে ম্যানেজমেন্ট এন্ড অপারেশন অফ দ্য কোম্পানি। এই কোম্পানি কিভাবে ম্যানেজ হবে, অপারেশন কে কি করবে, ইট মিন্স এওএ দেখাতে হয়। এই 5টা জিনিস দেখালেই একটা কোম্পানি ইনকর্পোরেশন পায়। এবার আসেন নাম ঠিক করার ক্ষেত্রে কি কি বিষয়, শর্টলি বলছি, এটা জানার জন্য, এটা পরীক্ষায় আসবে না। এই টপিক পুরোটা হচ্ছে জানার জন্য। কোম্পানিকে যে নামটা কোম্পানি থাকে সেটা অবশ্যই ডিসপ্লে করতে হবে, সেটা সাইনবোর্ডে ডিসপ্লে করতে হবে, লেটার হেডে থাকবে, কোম্পানি সিলে এই নামটা থাকবে, সেকশন 78 বলেছে। তারপরে কোম্পানির নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিয়ম হচ্ছে, প্রি কন্ডিশন হচ্ছে যে সাধারণত এটা একটা ওয়েবসাইট আছে, রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম, আরজেএসসি বলা হয়। এটার একটা ওয়েবসাইট আছে, সার্চ করলেই দেখবেন, এখনই সার্চ করেন আরজেএসসি। এই ওয়েবসাইটে প্রচুর ডিটেল দেওয়া থাকে। এখানে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে অনলাইনে ফর্ম সব করা যায়। এখানে বাংলাদেশে এক্সিস্টিং সকল কোম্পানির নাম আছে। আপনি যখন নতুন করে কোম্পানি আনতে চান তখন আপনি যে নাম দিতে চাচ্ছেন সেই নামে কোম্পানি এক্সিস্ট করছে কিনা সেটা এখানে সার্চ করলেই বুঝে যাবেন। যদি আপনি সার্চ করার পরে দেখেন যে আপনি যে নাম দিতে চাচ্ছেন সেই নামে কোম্পানি এক্সিস্ট করছে, তাহলে আপনি নাম নিতে পারবেন না। এই জন্য বলছে রিজেম্বলেন্স ইজ নট অ্যালাউড, সাদৃশ্য থাকবে এরকম কোনো নাম দেওয়া যাবে না। আইডেন্টিক্যাল নেম উইথ অ্যানাদার কোম্পানি, অন্য কোনো নামের সাথে আইডেন্টিক্যাল হয় এরকম দেওয়া যাবে না। তার মানে এটা নন আইডেন্টিক্যাল হতে হবে, আলাদা হতে হবে, কোনো সাদৃশ্য থাকা যাবে না। স্বতন্ত্র স্বকীয় নাম হতে হবে। অ্যাব্রিভিয়েশন অফ এনি ইউএন অর্গানস, ইউএন এর অনেকগুলো সংস্থা আছে না, সেটার কোনো শর্ট ফর্ম, যেমন যে কি বলে এটাকে, ইউএন একটা অর্গানের নাম হচ্ছে যে কি বলে এটাকে, ইউএনএস ওসিওসি, ওই যে ইউনিসক একটা আছে, আরেকটা হচ্ছে যে আরেকটা আছে হচ্ছে এটা কি বলা হয়, হেলথ অর্গানাইজেশন যেটা আছে সেটা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে সামাজিক সোশ্যাল এন্ড হচ্ছে কি বলে এটাকে, ইউনাইটেড নেশনস এর একটা অর্গানাইজেশন নাম বলেন তো আপনারা অর্গানের, ইউএনএসসিআইডি একটা আছে, তো আমি একটু দেখি। ইউএন অর্গানের এরকম নাম দেওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন একটা, যেমন কোনো বাংলাদেশের কোনো কোম্পানি নাম দেওয়ার ক্ষেত্রে FAO মানে ফাও এরকম নাম দেওয়া যাবে না। ইউনিসেফ নাম দেওয়া যাবে না, যেটা চিলড্রেনের জন্য আছে। মানে আমি আমার একটা কোম্পানি দিচ্ছি, আমি নাম দিচ্ছি ইউনিসেফ, এটা করা যাবে না, ঠিক আছে? কারণ ইউএন অর্গানাইজেশনের সাথে সাদৃশ্য এরকম কোনো নাম দেওয়া যাবে না। তারপরে হচ্ছে যে কোনো কোম্পানি, কোনো গভর্নমেন্ট যদি কোনো নামটা আনওয়ান্টেড হিসেবে ঘোষণা করে এরকম কোনো নাম দেওয়া যাবে না। ধরেন গভর্নমেন্টকে ইতস্তত করার জন্য এরকম কোনো আনওয়ান্টেড নাম ডিক্লেয়ার করা যাবে না। আবার কোম্পানির অবজেক্ট যেটা সেটার সাথে রিজেম্বল হতে হবে নামটা, এবং লিমিটেড কোম্পানি হলে কোম্পানি শেষে অবশ্যই লিমিটেড যোগ করতে হবে। আবার আনলফুল অ্যাক্টিভিটির সাথে জড়িত এমন কোনো নামও দেওয়া যাবে না। এবার আসেন এই নামটা অবশ্যই পাবলিশ করতে হবে, এবং ক্যাপিটাল যেটা দিয়ে আপনি এনেছেন কোম্পানি সেটাও আপনাকে পাবলিশ করতে হবে। তাহলে প্রত্যেকটা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবশ্যই যে কোম্পানির নামটা পেইন্ট করে এবং লেটারগুলা বাংলা অথবা ইংরেজিতে বোঝা যায় এরকম করে, কোম্পানির যে অ্যাড্রেসে আপনি ব্যবসা স্টার্ট করেছেন অথবা যতগুলো অফিস আছে বাংলাদেশি কোম্পানির, সেই প্রত্যেকটা অফিসে এটা একটা প্রকাশ্য স্থানে বড় বড় বোঝা যায় এরকম পড়া যায় এরকম লেজিবল, ইজিলি লেজিবল ইন বেঙ্গলি অর ইংলিশ টার্ম দিয়ে এটা দিয়ে দিতে হবে। এই জন্য বলেছি এভরি লিমিটেড কোম্পানি ইজ রিকোয়ার্ড টু পেইন্ট অর অ্যাফিক্স ইন লেটার্স ইজিলি লেজিবল ইন বেঙ্গলি অর ইংলিশ। ইটস সেম। কোথায় দিতে হবে? ইন এ কনসপিকিউয়াস পজিশন,
on the front side of every office or place in which it carries its business. যেখানে ব্যবসা পরিচালনা করছে এটার সামনে প্রকাশ্য স্থানে, এবং এটা কোম্পানির সিল থাকবে, বিল হেডস থাকবে, লেটার পেপার থাকবে, নোটিসে, অ্যাডভার্টাইজমেন্টে এবং আদার অফিসিয়াল পাবলিকেশন যেগুলো থাকবে সব কিছুতে কোম্পানির নাম ইউজ করতে হবে। এবং ইন কেস অফ পাবলিকেশন অফ অথরাইজড ক্যাপিটাল ইন এনি নোটিস, অ্যাডভার্টাইজমেন্ট এন্ড আদার অফিসিয়াল পাবলিকেশন অফ দ্য কোম্পানি, the subscribed and paid up capital should also be published in equal prominent manner. অফিসের প্রত্যেকটা নোটিস, অ্যাডভার্টাইজমেন্টে অথরাইজড ক্যাপিটালের অ্যামাউন্ট দিতে হবে, কতটুকু সাবস্ক্রাইব করেছে পাবলিক সেটা দিতে হবে, কতটুকু এর মধ্যে পেইড আপ সেটা দিতে হবে, তারপরে প্রকাশ করতে হবে সবকিছু। এবার আসেন রেজিস্টার্ড অ্যাড্রেস। রেজিস্টার্ড মিস এই স্লাইডসটাও তো মিস শুধু মানে জানার জন্য পড়তে হবে না নাকি? জানার জন্য নামটা কিভাবে দিতে হয়, কেউ কোম্পানি দিতে চাইলে এই জিনিসগুলো মনে রাখবে জানার জন্য। এখন যেগুলো বলছি জানার জন্য, এখান থেকে প্রশ্ন থাকবে না। রেজিস্টার্ড অ্যাড্রেসের ক্ষেত্রে দেখেন যে কোম্পানির একটা রেজিস্টার্ড অ্যাড্রেস লাগবে এবং all the correspondence address to the company must be made to the registered address. যে আদার্স যে করেসপন্ডেন্স গুলো থাকবে কোম্পানি সবগুলো কিন্তু একই অ্যাড্রেস থাকতে হবে। রেজিস্টার্ড অ্যাড্রেস অফ দ্য কোম্পানি ইজ মেনশন ইন ফর্ম 6 এট দ্য টাইম অফ ইনকর্পোরেশন। যে কোম্পানি যখন ইনকর্পোরেশন নেন এই অ্যাড্রেসটাও রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে, এবং এটা কোম্পানিজ অ্যাক্টের ফর্ম 6 নামে একটা ফর্ম আছে, সেই ফর্মে এই অ্যাড্রেসটা দিয়ে আপনাকে এটা ইনকর্পোরেশন বা রেজিস্ট্রেশন নিয়ে নিতে হয়। যদি কেউ কোম্পানির না রেজিস্টার্ড অ্যাড্রেস চেঞ্জ করতে চায় তাহলে এটা এমনি এমনি চেঞ্জ করা সম্ভব না। আপনি আপনার অফিসের অ্যাড্রেস এমনি চেঞ্জ করতে পারবেন না, একবার রেজিস্ট্রেশন পাওয়ার পর। চেঞ্জ করতে হলে ফর্ম 6 আবার আপনাকে RJSC তে সাবমিট করতে হবে, এবং এটা এই যে MOA তে এটা মেনশন করতে হবে, এই MOA ও সংশোধন করতে হবে, কারণ MOA তে তো এই রেজিস্টার্ড অ্যাড্রেসের লোকেশন দেওয়া ছিল। তাহলে MOA চেঞ্জ করা তো একটা কমপ্লেক্স প্রসিডিউর, আমরা তো জানি MOA চেঞ্জ করতে হলে কোর্টের কাছে কনফার্মেশন লাগে। সো অ্যাড্রেস চেঞ্জ করতে হলে MOA ও চেঞ্জ করতে হয়, এটা বুঝাচ্ছি। এবার আসেন কোম্পানির রেজিস্টার্ড অ্যাড্রেসটা কখন থেকে থাকতে হয়। কোম্পানি যখন থেকে ব্যবসা স্টার্ট করে অথবা ব্যবসা স্টার্ট করার 28 দিনের মধ্যে আপনাকে রেজিস্টার্ড অ্যাড্রেসটা দিয়ে দিতে হয়। তো দুইটা অপশন আপনার জন্য আছে। দ্য কোম্পানি মাস্ট হ্যাভ এ রেজিস্টার্ড অ্যাড্রেস এট দ্য আর্লিয়ার পয়েন্ট অফ টাইম ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, এই অথবা উইদিন 28 ডেজ ফ্রম ইটস ইনকর্পোরেশন। এই 28 দিনের ব্যাপারটা মনে রাখেন, MCQ ফেলেও পেতে পারেন যে ইন কেস অফ চেঞ্জ ইন রেজিস্টার্ড অ্যাড্রেস দ্য কোম্পানি মাস্ট নোটিফাই উইদিন 28 ডেজ ফ্রম দ্য চেঞ্জ। যদি আপনি রেজিস্টার্ড অ্যাড্রেস চেঞ্জ করতে চান কোম্পানিকে অবশ্যই RJSC কে 28 দিনের মধ্যে জানাতে হবে। জানাতে না পারলে আপনার ব্যবসায় অবৈধ হয়ে যাবে। এটা আপনাকে আবার এটা লফুল করার জন্য অনেক প্রসিডিউর মেনটেন করতে হবে, হুইচ ইজ অলসো কমপ্লেক্স প্রসিডিউর। মানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, তবে চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফর্ম 6 এগেইন সাবমিট করতে হবে, MOA চেঞ্জ করতে হবে, এবং যেদিন থেকে চেঞ্জ করছেন পরবর্তী 28 দিনের মধ্যে RJSC কে জানাতে হবে। এবং inclusion of address in the annual return under section 36 is not enough to satisfy the requirement under this section. শুধুমাত্র আপনি অ্যানুয়াল রিটার্নে এই যে অ্যাড্রেস চেঞ্জ করেছেন এটা দিয়ে দিলেই যথেষ্ট নয়, আপনাকে আইনের সকল ম্যান্ডেট যেটা সেকশন 77 এ বলেছে সবকিছু ফুলফিল করতে হবে। আমি এটা আবার বলছি, রেজিস্টার্ড অ্যাড্রেস কোম্পানির ব্যবসা শুরু করার সাথে সাথে আপনাকে দিয়ে দিতে হবে, আর কোম্পানি ব্যবসা ইনকর্পোরেশন নিয়েছেন পরবর্তী যেদিন নিয়েছেন সেদিন থেকে পরবর্তী 28 দিনের মধ্যে আপনাকে রেজিস্টার্ড অ্যাড্রেসটা রেজিস্টার করে নিতে হবে RJSC থেকে। এবার আসেন কিছুদিন পরে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাচ্ছেন, কোনো প্রবলেম হয়েছে, যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করা সম্ভব। এক্ষেত্রে কোম্পানিজ একটা ফর্ম 6 যেটা শুরুতে সাবমিট করেছিলেন রেজিস্টার্ড অ্যাড্রেসের জন্য সেটা আবার আপনাকে সাবমিট করতে হবে। আবার MOA তে যে এই অ্যাড্রেসের লোকেশন দেওয়া আছে সেটা চেঞ্জ করে নিতে হবে কোর্টের কাছ থেকে কনফার্মেশন এনে। এবং এটা করার পর কোম্পানিকে অবশ্যই RJSC কে 28 দিনের মধ্যে, যেদিন থেকে চেঞ্জ করতে চাচ্ছেন পরবর্তী 28 দিনের মধ্যে কোম্পানিকে জানাতে হবে RJSC কে। এই সবগুলো কাজ করার পরে আপনি এই রেজিস্ট্রেশন অ্যাড্রেসটা আপনি ইউজ করতে পারবেন যে চেঞ্জ অ্যাড্রেস হিসেবে, এবং হুইচ ইজ অলসো রেজিস্টার্ড। এইটা না করে আপনি অ্যানুয়াল রিপোর্ট দাখিল করার সময় শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ অ্যাড্রেসটা দিয়ে দিলে হবে না, এটা বোঝাতে চাচ্ছি। ওকে, দ্যাটস অল ফর টুডে। ইজ দেয়ার এনি কোশ্চেন? ম্যাম, এই যে কোম্পানি অ্যাক্টের যেটা ফার্স্টের কোশ্চেন ছিল না, ডিফাই এন্ড ক্লাসিফাই, ওখানে কি কোম্পানির সংজ্ঞাটা দিব, দেন হচ্ছে 12 আর 13 স্লাইডে লেখাগুলো দিব? ডিফাইন আপনি ডিফাইন। হ্যাঁ ম্যাম, এই যে 2 নম্বর স্লাইডের এই সংজ্ঞাটাকে ফার্স্টে দিব, দেন হচ্ছে ক্লাসিফাইড দা কোম্পানি দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে এটা ডিফাইন না, ডিফাইন সংজ্ঞায়িত করা। জি জি,
প্রথমে কোম্পানি বলতে কি বোঝায় সেটা হচ্ছে ডেফিনিশন, এন্ড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কোম্পানিকে দুভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে বেসড অন হোয়াট, বেসড অন টু টাইপস, এটা আন্ডারটেকিং, ইট মিনস হচ্ছে যে একটা হচ্ছে যে লায়াবিলিটি, এটা কি বলেছিলাম এটা একটু বলি আমি। এটা হচ্ছে বেসড অন টু, একটা হচ্ছে লায়াবিলিটি, এটা হচ্ছে ইকুইটি ফাইন্যান্স। তো এখানে হোয়াট ইজ ইট, ইট মিনস লায়াবিলিটি, লিমিটেড শেয়ার্স, গ্যারান্টি এন্ড আনলিমিটেড। Therefore, private and public company. মিস Yes. লাস্ট পর্যন্ত একবার কোন কোন স্লাইডস বাদ একবার বলে দিলে মিস ভালো হতো, জাস্ট মিস মানে ওভারভিউ করে। জি ম্যাম, আমি বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওকে, প্রথমেই আমি বলেছি ডিফিনিশনটা বলেছি ভালো করে, 2-3 ক্যারেক্টারিস্টিক্সটা বলেছি, তারপর সেপারেট লিগ্যাল পার্সোনালিটি বলেছি। এখানে ফ্যাক্টটা দরকার নেই। সেপারেট লিগ্যাল পার্সোনালিটি বলতে এই যে 3 নাম্বার স্লাইডে লিগ্যাল এন্টিটি বলতে কি বোঝায় সেটাই। আর এখানে নামটা সলোমন ভার্সেস সলোমনের নামটা, তারপরে ফ্যাক্ট লাগবে না। তারপর ডিসিশন 6 নাম্বার স্লাইড দেখেন, দ্য হাউস অফ লর্ড অবজার্ভড, এটা ভালো করে পড়বেন। তারপরে আসেন অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস লাগবে না। লিফটিং দ্য কর্পোরেট ভেল, এটা এমসিকিউর জন্য লাগতে পারে। ইন হুইচ সিচুয়েশন দ্য কর্পোরেট ভেল অফ দ্য কোম্পানি ইজ লিফটেড, যদি দেই তাহলে 3টা ক্রাইটেরিয়া মনে রাখবেন, যেটা থাকবে না এখানে নাই সেটা বের করতে পারতে হবে। তারপরে বলেছি টাইপস অফ দ্য কোম্পানি, তারপরে টাইপস অফ দ্য কোম্পানি ডেফিনিশন, তারপরে পাবলিক এন্ড প্রাইভেট কোম্পানি, তার মানে 12, 13, 14। তারপরে ইনকর্পোরেশন, এগুলো বোঝার জন্য বলেছি, কোম্পানিজ নেম বোঝার জন্য বলেছি, পাবলিকেশন অফ নেম বোঝার জন্য, রেজিস্টার্ড অ্যাড্রেসটা এখান থেকে 28 দিনের বিষয়টা এমসিকিউ থাকলেও থাকতে পারে। চেঞ্জের ক্ষেত্রে কতদিন অথবা কতদিনের মধ্যে রেজিস্টার্ড অ্যাড্রেসটা রেজিস্ট্রি করিয়ে নিতে হয়। তারপর হচ্ছে 19-20 স্লাইড হচ্ছে এমওএ, 21 স্লাইড রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, 20-21। তারপরে বলেছি এটা হচ্ছে যে আচ্ছা, এটা তো বলেছিলাম যে রেজিস্ট্রেশনের সাথে সাথে কোম্পানি আরজেএসসি একটা সার্টিফিকেট ইস্যু করে যে কোম্পানি এটা ডিউলি কোম্পানি ইনকর্পোরেটেড হয়েছে, এবং এই সার্টিফিকেটটা হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স দ্যাট অল দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য অ্যাক্ট ইন রেসপেক্ট অফ রেজিস্ট্রেশন এন্ড অফ ম্যাটার্স প্রেসিডেন্ট এন্ড ইনসিডেন্টাল হ্যাভ বিন কমপ্লাইড উইথ। আরজেএসসি সার্টিফিকেট দিয়ে বলে একটা কোম্পানি যথাযথভাবে ইনকর্পোরেট হয়েছে, এবং একটা সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেটটাই হচ্ছে একটা মানে কনক্লুসিভ একচ্ছত্র একটা সাক্ষ্য দেয় যে কোম্পানিজ অ্যাক্ট একটা কোম্পানি দেওয়ার জন্য যা যা বলা হয়েছে পূর্ববর্তী পরবর্তী সবকিছুই এটা মেনেই কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে, এতটুকু। তারপরে হচ্ছে যে আল্ট্রাভাইরাস এমসিকিউর জন্য বলেছি, আল্ট্রাভাইরাসের ট্রানজাকশন ইফেক্ট হচ্ছে নাল এন্ড ভয়েড, আল্ট্রাভাইরাস মিন্স বিয়ন্ড দ্য পাওয়ার। তারপরে বলেছি ডেফিনেশন অফ শেয়ারস রিটেনের জন্য বলেছি, এখান থেকে ছোট করে পড়বেন যেভাবে আমি বুঝিয়েছি। এটা ক্যারেক্টারিস্টিক্স অফ শেয়ার, টাইপসটা লাগবে না, টাইপস লাগবে না। ক্রনোলজিটা এমসিকিউর জন্য পড়বেন। তারপর প্রসপেক্টাস পড়াচ্ছি না, প্রসপেক্টাসে শেয়ার ইস্যু করার সময় প্রসপেক্টাস দেওয়া হয়, প্রসপেক্টাসে সবকিছু রিগার্ডিং শেয়ার থাকে। তারপর ডিবেঞ্চার বলেছি, যেভাবে বলেছি সেটা পড়বেন। ফিচার্স অফ ডিবেঞ্চার পড়বেন, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, রিটেনের জন্য। শেয়ার ভার্সাস ডিবেঞ্চার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে ডিরেক্টরস পড়াইনি, উইন্ডিং আপটা পড়িয়েছি, এটা প্রশ্ন থাকবে না জানার জন্য। প্রেফারেন্সিয়াল পেমেন্ট এমসিকিউর জন্য পড়ে রাখবেন, এটাও মাথায় রাখবেন। এই তো ম্যাম, শেয়ার এন্ড ডিবেঞ্চারের ডিফারেন্সটা আসবে কোশ্চেনে, তাই না? আসবে কিনা তো বলিনি বাবা, আমি সিলেবাস দিয়েছি, এখান থেকে যে কোনো 4টা প্রশ্ন আপনি সব পড়লে 4টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। আমি এইগুলো প্রশ্ন আকারে দেওয়া মানে হচ্ছে হুবহু এরকম আসবে তা না, আমি আপনাদের বোঝার জন্য প্রশ্নটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি। এই টপিকগুলো পড়বেন, সবগুলা পড়লে আপনি প্রশ্নে অ্যান্সার করতে পারবেন। শেয়ার এন্ড ডিবেঞ্চার আপনার সেকশনে নাও আসতে পারে, ঠিক আছে, অথবা প্রশ্ন না আসলে এমসিকিউ আসতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আনিকা তাবাসসুম, প্রত্যেকটা প্রশ্ন আপনি ভালো করে পড়বেন, ভালো করে পড়লে আপনি লিখতে পারবেন। প্রত্যেকটা আমি আপনার খাতা দেখেছিলাম মিডের সময়, আপনি পড়লে পারবেন,
কিন্তু পড়ে আসবেন, দুষ্টুমি করবেন না পরীক্ষার সময়। এর ওর থেকে দেখে লেখার জন্য কোনোভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন, এটা ফাইনাল। আমি এমনি যেভাবে গার্ড দেই হেঁটে হেঁটে, এবার ফাইনালে আরো স্ট্রিক্ট হয়ে যাব। কেউ ঘাড় ঘুরাতে পারবে না, ফাইনালে নিজেকেই লিখতে হবে। কেউ কপি করলে আমি আর ফাইনালের পরে সুযোগ দিব না যে আপনি আমাকে সরি একটা টেক্সট দিয়ে, ইমেল দিয়ে দেন, অ্যাপোলজি লেটার দিয়ে দেন, তারপর আমি আপনার খাতা কনসিডার করবো, এরকম সুযোগ আমি কাউকেই দিব না। আমি ডিরেক্ট অফিসে গিয়ে খাতাটা আনসার মিসের জন্য খাতাটা এক্সপেল করে দিব। সবাইকেই বলছি, অন্যের উপর রিলাই করতে, কোনো চিট বা মোবাইল কোনো একটা ডিভাইসের উপর রিলাই করে কখনোই পরীক্ষা দিতে আসবেন না। এত ভালো করে বুঝাচ্ছি, শর্ট করে দিয়েছি সিলেবাস, পড়ে আসেন, নিজেই পারবেন। যেই 6টা প্রশ্ন আমি দিয়েছি সেগুলো পড়ে আসেন, ডেফিনেটলি 20 মার্কসের ফুল অ্যান্সার করতে পারবেন। বাট একটুও বাদ দিলে ফুল অ্যান্সার করা যাবে না, ঠিক আছে? আমি হুবহু কোনো কোশ্চেন দিব এই প্রমিস আমি করছি না, কিন্তু এগুলো পড়ে আসলে এখান থেকে ফুল অ্যান্সার করা যাবে এই প্রমিস আমি করছি, ঠিক আছে? আনিকা, তাবাসসুম এন্ড আদার্স। আনিকা, জি মিস। আনিকা বুঝতে পেরেছেন? ইয়েস মিস। জি মিস, বুঝতে পেরেছি। পড়ে আসবেন। জি। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? মিস দোয়া করবেন। অনেক দোয়া করছি ম্যাম কোশ্চেনটা ইজি করেন। আমি আশা করছি আপনার ভালো। হ্যাঁ, আমি প্রশ্ন ইজি করব ইনশাআল্লাহ। জি ম্যাম। প্রশ্ন সহজ করবো যেন আপনারা লিখতে পারেন। জি ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম এমসিকিউ গুলো একটু ইজি করলে হবে আমাদের। ওকে, আপনারা ভালো করে করবেন, বেস্ট অফ লাক। আমি ওকে, এমসিকিউ ইজি হবে, একটু পড়ে এসেন। গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল, আমি অনেক সিক, এই জন্য আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ক্লাস নিতে পারিনি, তাই আজকে ক্লাস নিয়েছি। এই একদিন লেট হয়েছে, আমি এটার জন্য খুবই দুঃখিত। কালকে নিলে আপনারা পড়াটা এগিয়ে রাখতে পারতেন, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি। আমি অ্যান্টিবায়োটিক নিচ্ছি, আমার অনেক সিকনেস, আপনারা ভয়েস শুনেই বুঝতে পারছেন এই সেমিস্টারে আমার আসলে এই সিকনেস যেতে হয়েছে, তো এই জন্য আসলে নিতে পারিনি। আর আমার পরিবারের সবাই অসুস্থ, এখানে আনফরচুনেটলি আমি ক্লাসটা কালকে নিতে পারিনি, ঠিক আছে? তবে মারাফত শ্রমিক আমাকে যেটা বলেছে যে আমি ইভেন এত বিজি ছিলাম ডক্টরের কাছে গিয়ে, আমি মেইল আপনাদের যে আমি ক্লাসরুমে অ্যানাউন্সমেন্ট দিয়েছি সেটা রাতে যে পার হয়ে গিয়েছে সেটাও খেয়াল করি। পরবর্তীতে আমি আজকে হঠাৎ করে মোবাইল চেক করে দেখি যে সে বলেছে এটা কি আজকে ক্লাস না টুমোরো ক্লাস। আমি নিজেই একটু লজ্জিত হয়েছি যে আমি আসলে ফ্রাইডে মেইল করেছি, ঠিক আছে? ঠিক আছে, আমি অনেক সময় মোবাইল ব্যস্ততার কারণে মোবাইলে কুইক রেসপন্স করতে পারিনি, অনেক ব্যস্ততার কারণে। এই কারণে আমি দুঃখিত। আমার 3টা বাচ্চাই অসুস্থ, সবার জ্বর, ইনক্লুডিং মি, সো একটু দেরি হয়েছে ক্লাস নিতে। তারপরেও 22 তারিখে মনে হয় আপনাদের পরীক্ষা, তাই না? আজকে হচ্ছে 19। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনারা আজকে পড়েন ভালো করে, কালকে একদিন সময় আছে, ভালো করে পড়ে একটু প্রিপারেশন নিয়ে নেন। খুব ইজি ভাবে পড়বেন, ইজি ভাবে লেখার, এবং হচ্ছে মনোযোগ দিয়ে। শাওন খান লিখেছে কি কনসেপ্ট ক্লিয়ারলি বুঝাতে পারলে ফুল মার্কস। কি লিখেছে আমি একটু পড়ি আগে। কি লিখেছে একজন হেল্প করেন তো আমাকে, সে চেকস কি দিয়েছে? ম্যাম ও বলছে যদি আমি কনসেপ্টটা বুঝাতে পারি তাহলে কি মার্কস ভালো দিবেন নাকি এক্সাক্ট ল গুলো মুখস্থ করে লিখতে হবে? আচ্ছা, মুখস্থর কথাটা বলতে মানা করছি, আমাকে লিগ্যাল টার্ম ঠিক রেখে আপনি নিজের ভাষায় লিখতে পারবেন, কিন্তু আপনি লিগ্যাল টার্ম একটাও না লিখে নর্মাল কথা লিখলে তো হবে না। লিগ্যাল টার্ম তো বুঝতেই পারেন, আপনি গ্রামারটা চেঞ্জ করতে পারেন, লিগ্যাল টার্ম লিখতে হবে। যেমন ডিভিডেন্ডের জায়গায় ডিভিডেন্ড লিখতে হবে, ইন্টারেস্টের জায়গায় ইন্টারেস্ট লিখতে হবে, বাকি সেন্টেন্স গুলো আপনি আপনার মতো করে সাজান, নো ইস্যুজ। যেমন শেয়ার এবং ডিভেঞ্চারের যে পার্থক্য একটু আগে বললাম, সেখানে আপনি কি বানাতে পারেন আমি একটু দেখি, এখানে নিজের ভাষা আর কি হতে পারে একটু দেখি তো। আমি তো প্রত্যেকটাই ডিফারেন্সিয়েশন দিয়েছি, তাই